নমস্কার, শুভ সকাল। তো সকাল কেন দুপুরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো আমাদের স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আবার চলে এলাম আমরা। আমাদের সঙ্গে আরেক বিশিষ্ট অতিথি রয়েছেন। তো আমরা তার সঙ্গে আমি গতকাল পোস্ট দিয়েছিলাম, আপনারা সকলেই দেখেছিলেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খুবই বিশিষ্ট, আমরা যাকে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করছি, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রাক্তন অধ্যাপিকা আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয়া জয়ন্তী সাহা মহাশয়া। তো ম্যাম, আপনাকে পেয়ে আমরা খুবই সম্মানিত বোধ করছি। তো যেটা আমরা আপনি তো জানেন যে গতকাল কেন শুক্রবার দিন একটা দুর্গাপুরের ক্ষেত্রে একটা খুবই কালো দিন বলা যায়, একটা ঘটনা ঘটেছে, জানেন, শুনেছেন নিশ্চয়ই এই সপ্তাহে। হ্যাঁ, আইকিউ সিটিতে একটি শোনেননি এখনো, ও একটি মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে আরজি করের মতন। তো সেটা নিয়ে সমস্ত তারিখে মানে তোলপাড় হয়ে যাচ্ছে সমস্ত সংবাদ মাধ্যম, এবং আমরা অনেক প্রতিবাদ করছি। তো যাই হোক ম্যাম, অনেকটা আমরা খুব সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে। তো প্রথমেই আপনার শৈশবের কথা বলুন, শুনবো, বলুন। আর একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলুন, প্রথমে যেটা ইন্ট্রোডাকশন। আপনি খুব বিশিষ্ট ব্যক্তি কিছুই না, বিশিষ্ট দুর্গাপুরের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের নয়। মানে আমার ছোটবেলা পুরোটাই কলকাতায় কেটেছে। জন্ম হাওড়ায়, তখন থাকতাম। বছর 6 পর্যন্ত হাওড়া শালকিয়ায় থেকেছি। শালকিয়াতে আমার দিদির বাড়ি, ওখানে ছোটবেলাটা পড়াশুনো করেছি। ক্লাস 2 পর্যন্ত পড়ে তারপর বাবা বাড়ি করে গড়িয়াতে চলে এলেন। আচ্ছা। তখন গড়িয়া একেবারে সে জলা জায়গা, শুধু সাঁকো করে পেরিয়েছি, এরকম অবস্থা ছিল। এবং মানে চাষবাস, ওই চাষ ক্ষেত, ধান ক্ষেত তো ছিল। এবং আমি নিজে হাঁটু জল ভেঙে স্কুলে গেছি। যখন স্কুলে যেতাম বর্ষাকালে, গড়িয়া এখন তো ডেভেলপড হয়েছে মোটামুটি, তখন একেবারেই সেই জলা জায়গা ছিল। বাড়ি ঘরও বিশেষ ছিল না। আমরা মানে হাতে গোনা কয়েকটা বাড়ি তখন হয়েছে সবে। তো সেই যখন 66 বোধহয় হবে, তখন আমরা গেছি। আচ্ছা, 66 থেকে গিয়ে তারপর ওখানে গিয়ে স্কুলে ভর্তি হয়ে ক্লাস 3-তে ভর্তি হই। এবং সেখান থেকে তারপরে পুরোটাই আমার গড়িয়া থেকেই যাতায়াত করে স্কুল এবং কলেজ, তারপর ইউনিভার্সিটি সবই করতে হয়েছে ওখানেই। আমি যখন MA পাস করেছি তখনও আমাদের এরিয়ায় কারেন্ট ছিল না। আমি কিছুদিন গ্যাসের আলোও দেখেছি তখন। ইলেকট্রিক তখনও আসেনি, মানে স্টেশন গুলোতে যে গ্যাস লাইট জ্বলতো, সেটা আমি অল্প সময় দেখেছি। হ্যাঁ, ছোট বয়সে। সত্যি তাই, তারপর ইলেকট্রিক এসে গেল, পরিবর্তন। কিন্তু ওই সময় তখনও ওই রকম ছিল। তো যাই হোক, সেই অবস্থা থেকে তারপর আস্তে আস্তে তো অনেকটাই উন্নত হয়েছে যখন কলেজে পড়েছি। কিন্তু আমি ওই গড়িয়াতে ক্লাস 8 পর্যন্ত পড়েছিলাম। তারপর 9 থেকে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয় আছে, সেখানে তখন আমাদের তো ওই 9 থেকে গ্রুপ হয়ে যেত, হিউম্যানিটিস, সায়েন্স, আর আমি হোম সায়েন্স গ্রুপে পড়েছি। গ্রুপ হোম সায়েন্স আমার ছিল সাবজেক্ট। সেখানে 6টা পেপার ছিল হোম সায়েন্সের, এবং 2টো তাছাড়া ইংরেজি, বাংলা, এইগুলো নিয়েই আমার পড়াশুনো। হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম। মানে স্কুলে এখন খানিকটা রেকর্ড আছে, হোম সায়েন্স গ্রুপে আমি একমাত্র ফার্স্ট ডিভিশন স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, এবং তখনকার দিনে হোম সায়েন্সে ফার্স্ট ডিভিশন খুব কম যেত। আমাদের সময় তাও 13-14 জন গিয়েছিল, কিন্তু তার আগে অত যেত না, আরও কম হতো। যাই হোক, সেই জন্য ওই স্কুলের সেজন্য একটা ইয়ে ছিল আমার। তো সেখান থেকে কিন্তু যেহেতু আমার হোম সায়েন্স ছিল, আমি আর্টসের আর কোনো সাবজেক্ট ছিল না বাংলা ইংরেজি ছাড়া। বরাবর বাংলার উপর একটা তো ভালোবাসা আছেই, বাংলা সাহিত্যের প্রতি। ছোটবেলা থেকে গান শেখার খুব শখ ছিল, গানটা হয়ে ওঠেনি, কিন্তু আবৃত্তিটা করতাম খুব ছোটবেলা থেকে। বাবার অফিসে বা বিভিন্ন পাড়ার অনেক জায়গাতেই আবৃত্তিটা করেছি।
সেই সব থেকেই বাংলা সাহিত্যের প্রতি তো একটা ঝোঁক, একটা ভালোবাসা ছিল। আচ্ছা সেই বাংলা সাহিত্য নিয়ে, সেই জন্য বাংলা নিয়েই অনার্স নিয়েই লেডি ব্রেবন কলেজে ভর্তি হয়েছিলাম বাহ 1975 সালে। হ্যাঁ। তারপর 3 বছর 1978 পর্যন্ত ব্রেবন থেকে পড়াশুনো করে, তারপর আমাদের সময় অনেক দেরি করে আর কি সেশনগুলো হতো, অনেকটা পিছিয়ে পিছিয়ে, প্রচুর স্টুডেন্টও থাকতো, তার খাতা দেখতে প্রচুর সময় লাগতো। এসব করে আমরা 78-এর পরীক্ষার্থী পার্ট 2, তখনকার কালে তো বিএ পার্ট 1 2 বছর আর পার্ট 2 1 বছর, এইভাবে ভাগ ছিল। তো বিএ পার্ট 2টা যখন পরীক্ষা হবে তার আগে 78-এ খুব বড় বন্যা হয়েছিল, অনেকেই জানে 78-এ বড় বন্যা। সেই বন্যার জন্য আমাদের পরীক্ষা কিছু 1 মাস প্রায় পিছিয়ে যায়। সেই জন্য পরীক্ষা হতে হতে প্রায় 78-এ শেষ হয়ে যায়, শেষ মানে নভেম্বর এরকম সময় বোধহয় পরীক্ষা হয়েছে। ফলে 79-র অনেকটা মাঝামাঝি এসে রেজাল্ট বেরিয়ে এমএ ভর্তি হলাম। তারপরে মানে যদিও 80-র ব্যাচ আমরা এমএ পাস, কিন্তু পরীক্ষাটা হলো গিয়ে 81-র শেষে, 82-তে গিয়ে পাস করলাম, রেজাল্ট বের হলাম এমএ। আর 1983-তে আমার অধ্যাপনায় যোগদান। বাহ, এই দুর্গাপুর কলেজে? হ্যাঁ, এই দুর্গাপুরে মানে এই অধ্যাপনার সূত্রেই আসা না? হ্যাঁ, দুর্গাপুরে অধ্যাপনার সূত্রেই আসা। তবে আমার বেশিরভাগ আত্মীয় স্বজনই কলকাতার, যেহেতু কলকাতাতেই আমার সব। কিন্তু এক ছোট পিসিমা থাকতেন বেনাচিতি অঞ্চলে। আচ্ছা। তো ছোটবেলায় 2-4 বার তার বাড়িতে এসেছি, কিন্তু সেরকম নয়, ওই 1 দিন 2 দিন থেকে চলে গেছি কোনো অকেশনে বা এমনি কোনো মানে পুজো টুজোর সময়, পুজোর পর এরকম। কিন্তু তাছাড়া দুর্গাপুরের সঙ্গে সম্পর্ক ছিল না। কিন্তু ওই 1983 তখন যে দুর্গাপুরে কোনো কলেজ আছে তাও জানতাম না। 1983-তে যখন তখন কি দুর্গাপুর কলেজটা শুরু হলো নাকি? তখন না, শুরু হয়েছে তো 70 সাল থেকে, কিন্তু তখনও খুব একটা বড় সড়ো কিছু হয়ে ওঠেনি, ছোট ছিল, ছোটখাটো। এবং ওই দিকটা পুরো জঙ্গলের মতন ছিল, তো ওই দিকটা খুব একটা লোকজন যেত না, মানে যে কোনো কলেজ আছে কেউ বোঝা যেত না। আমরা ছোটবেলায় ওদিকে জঙ্গল, মানে টাউনশিপে থাকতো জঙ্গলের মতো। রূপকদা দেখছে, রূপকদা অভিনন্দন, হ্যাঁ দিদিয়ে জয়ন্ত, হ্যাঁ ওইখানে ওই আমাদের কলেজের পেছনটায় যে জঙ্গলটা ছিল ওখানে প্রায় ছিনতাই হতো, সাইকেল চুরি হতো, লোকে যেতেই ভয় যেত, মার্ডার ভয় ছিল। এবং অমরাবতী আজকে যে জমজমাট এরিয়া সেটা তো ছিল না। আমি যখন এসেছি তখনও দুর্গাপুরে অমরাবতীতে একটি দোকান ছিল চায়ের, ওই ডিম পাউরুটি আর এইসব রাখতো, আলু পেঁয়াজ, এর বাইরে কিচ্ছু পাওয়া যেত না। সমস্ত বাজার আমাকে মামরা থেকে করতে হয়েছে। তখন দেখুন মামরাটা কত জমজমাট ছিল। আমরা টাউনশিপে শুধু মামরার কথা শুনতাম, মামরা খুব জমজমাট, বাজারটা ছিল, বাজার এখনো জমজমাট, কিন্তু লোকজনগুলো সব মানে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় কোয়ার্টারগুলো পুরো খালি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এমএমসি কোয়ার্টার খুব জমজমাট এরিয়া ছিল তখন। আমি প্রথম আমাদের ব্যাংকের থ্রুতে যেহেতু পেমেন্ট হতো, ব্যাংকের আমাকে কার্ড করতে হয়েছিল, আমি ওই জন্য এমএমসি ব্যাংকে প্রথম করেছি, অ্যাকাউন্ট খুলি। এবং সেখানে যেতে হলে আমাকে হেঁটেই প্রায় যেতে হতো, কারণ বাস টাস পাওয়াই যেত না, খুব কম। তখন তো মিনি বাস আসেনি, তখন বড় বাস ছিল, 8B 8C এই সমস্ত বাস। আর একটা কি এবি নাকি ওই গোটা ডবল ডেকার ছিল, এরকম। আপনার কথা শুনে আমি নস্টালজিক হয়ে পড়ছি। আমরা এইসব বাসে চলেছি এবং ভাড়া ছিল 4 আনা, 4 আনা দিয়ে আমরা কলেজ স্টুডেন্ট কনসেশন ছিল 10 পয়সা, ওরা স্টুডেন্টরা 10 পয়সা নিয়ে ধরিয়ে দিয়ে যেত, আর আমরা উঠলে ওই 4 আনা না কত ভাড়া নিত। তো বাসে আসা যাওয়া কমই হতো, পেতামই না, পাওয়াই যেত না। তখন থাকতেন কি? আমি কলেজে প্রথম 3 মাস এই পিসিমার বাড়ি থেকে যাতায়াত করেছিলাম বেনাচিতি থেকে। তারপর কোয়ার্টার নিয়ে নিই, কোয়ার্টারটাই ওই ক্যাম্পাসে আমাদের ভেতরে কোয়ার্টার আছে, সেখানে 22 বছর কাটিয়েছি সেই কোয়ার্টারে। মানে আমার কোয়ার্টার কি কলেজের কোয়ার্টার? না, কলেজের কোয়ার্টার, কলেজের পিছনেই আছে। হ্যাঁ, পেছনেই আছে ক্যাম্পাসের ভেতরে অনেকগুলো কোয়ার্টার আছে। ওখানে আমাদের গ্রুপ এদের জন্য, টিচারদের জন্য আলাদা, আবার গ্রুপ সি দের একটা, গ্রুপ ডি দের দুটো বিল্ডিং এরকম আছে।
এবং বিরাট আমাদের ক্যাম্পাসটা বিরাট এরিয়া এবং বড় একটা মানে খেলার মাঠ আছে, যেটা বাচ্চাদের পক্ষে খুব উপযোগী ছিল। বাচ্চাদের সারাদিন খেলাধুলো, এরা মানে বিকেলটা তো সারা বিকেল খেলাধুলো হতো, খুব ভালো সময় কেটেছে আমার ছেলে এবং আমার ছেলের সমবয়সী বা ছোট বড় যারা ছিল ওখানে যারা থাকতো প্রচুর। এবং ক্যাম্পাসে আমরা খুব জমিয়ে থাকতাম, এই জন্য বলছি যে ওখানে ছোট বড়র কোনো ভেদ ছিল না। আমরা মানে বেঁধে বেঁধে থাকতেন সবাই একসঙ্গে। সেটা কিন্তু টাউনশিপেও ছিল, কেন জানি না এই 90 দশকের পর সব কেমন একটা ছাড়া হয়ে গেল। কিন্তু তখন কিন্তু আমরা সবার সুখে দুঃখে তো মিশে যেতামই। এই বড় বড় অকেশন হতো, এই রবীন্দ্র জয়ন্তী, সরস্বতী পুজো, প্রোগ্রাম, নানা রকম অনুষ্ঠান হতো। এই যে কলেজের যে প্রোগ্রামগুলো হতো তাতেও আমরা ওই ক্যাম্পাস থেকে সবাই এসে যোগ দিতাম। কলেজে একটা বড় ছিল আমাদের, এক্সিবিশন হতো। এটা অন্য কোথাও আমি পাইনি, শুনিনি, কিন্তু আমাদের গভর্নমেন্ট কলেজের এটা একটা বৈশিষ্ট্য ছিল, এক্সিবিশন। মানে যেটা ডিপার্টমেন্টাল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে এক্সিবিশন করতো, যেটা 92 থেকে শুরু হয়েছে। তার আগে খুব একটা অল্প স্বল্প হতো, কিন্তু তখন থেকে এই জমজমাট আকারে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা রুম করা ছিল, তার আবার একটা কম্পিটিশন হতো, তাতে প্রাইজের ব্যাপার ছিল। আমার বাংলা ডিপার্টমেন্ট থেকে বেশিরভাগ সময়ই প্রাইজ পাওয়া যেত, অনেক বছর পেয়েছি, প্রতি বছরই পাইনি কিন্তু অনেকগুলোই পেয়েছি। এইভাবেই আমরা মানে, আর তার রেস্টটা আমাদের ক্যাম্পাসেও আমরা মানে ভোগ করেছি। এই ফ্রেশার্স নিয়ে যত প্রোগ্রাম হতো ক্যাম্পাসে সবাই এসে সেখানে যোগ দিত। এই যে মানে বন্ডিংটা আমাদের খুব ভালো ছিল, এবং যার জন্য সেখানে ক্যাম্পাসে আমাদের গ্রুপ সি ডিরা যারা থাকতেন তাদের সঙ্গে আমরা একদম একাত্ম হয়ে মিলেমিশে থাকতাম। সবাই আমাদের দাদা দিদির মতন দেখতেন, আমাদের খুবই পছন্দ করতো। আমরা সরস্বতী পুজোয় খুব আনন্দ হতো, আলাদা করে ক্যাম্পাসে আমরা পুজো করতাম। যেহেতু আমাদের গভর্নমেন্ট কলেজে তো পুজো হয় না, যেটা হয় সেটা হচ্ছে ইউনিয়ন থেকে হয়, ছাত্র সংসদের পুজো। তো কিন্তু আমরা ক্যাম্পাসে আলাদা করে সরস্বতী পুজো করে সেইটাতেই খুব আনন্দ করতাম। এবং তার সন্ধেবেলা আবার আলাদা করে জলসা হতো, এবং রবীন্দ্র জয়ন্তী হতো। আমরা তাছাড়া আলাদা আলাদাভাবে নানা রকম প্রোগ্রাম করতাম, বা কারুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সব ক্যাম্পাসে সবাই এসে যোগ দিত। এই সবগুলো গ্রুপ সি গ্রুপ ডিদের ছেলে মেয়ের বিয়েতেও আমরা সবাই একসঙ্গে মজার আনন্দ করেছি। এইভাবে জমিয়ে কিন্তু 22 বছর আমাদের কেটেছে। তারপর 2006-এ বাড়ি করে আমি চলে আসি সিটি সেন্টারে। জমিটা অনেকদিন কেনা ছিল কিন্তু বাড়ি করা হচ্ছিল না, তাও বাড়ি করেও বেশ কিছুদিন পড়েছিল। তারপর 2006-এ ছেলে যেহেতু কলেজে ভর্তি হলো, রানীগঞ্জ টিডিপি কলেজে, দুর্গাপুর থেকে ওই যাতায়াতের খুব অসুবিধা। স্যার উনিও আমার হাজব্যান্ড, উনিও প্রফেসরই ছিলেন এই কলেজে, জিওলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে রিটায়ার করেছেন। হয়ে রিটায়ার করেছিলেন 2011-তে। আচ্ছা, সেই পর্যন্ত দুজনে একসঙ্গেই ছিলাম। এবং আমার দেওর, সেও ছিল কলেজের স্টেনোগ্রাফার, প্রিন্সিপালের পিআই হিসেবে কাজ করতেন। ফলে তিনজন আমরা কলেজের সঙ্গে একদম খুব ভালোভাবে জড়িত। এবং আমার ছেলের ছোটবেলাটা প্রায় কলেজেই কেটেছে। ক্যাম্পাসে থাকতাম এবং ও বায়না করলেই চলে আসতো আমার সঙ্গে কলেজে। এবং কলেজে আমার তো কোনো ডিপার্টমেন্ট ছিল না, আমাদের আর্টসের স্টাফ রুম একসঙ্গে, তো ওখানে ওকে রাখা অসুবিধে, ওকে ওর বাবার ডিপার্টমেন্টে ঢুকিয়ে দিতাম। কিংবা খুব ছোটতেও কাকার কাছে গিয়ে বসে থাকতো, কাকার ওই টাইপ করতো, সেসব দেখতো। এইভাবেই ওর ছোটবেলাটা বড় হয়েছে। তারপর আস্তে আস্তে বড় হয়ে তো স্কুলে পড়েছে। যখন স্কুল থেকে ওকে মানে ও স্কুল থেকে নামলে বাসে করে আসতো সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে, তারপর ওকে নিয়ে আমি বাড়ি ফিরে ওকে খাইয়ে দাইয়ে আবার আমি কলেজে আসতাম। এরকমভাবেই মোটামুটি অ্যাডজাস্ট করে চলেছি। হয় আমার মানে বাড়িতে কাজের লোক সবসময় তো পাওয়া যায় না, ছোটবেলাটা কাজের লোক ছিল, বড় হবার পর পার্মানেন্ট কাজের লোক ছিল না, ঠিকই কাজের লোক দিয়েই চলতো। ওকে যখন বড় হয়ে গেছে তখন একাই থাকতে পারতো,
আর যখন অল্প ইয়ে ছিল তখন হয় বাবার ডিপার্টমেন্টের, নয় আমার কাছে। কাউকে আমি বাড়ি থাকলে আমি বাড়িতে ওকে সামলাতাম, আর যদি সময় না থাকতো ওর বাবার সামলাতেন কিংবা ডিপার্টমেন্টে নিয়ে চলে যেতেন। এইভাবেই ছোটবেলাটা কাটিয়ে আমাদের সঙ্গে রয়েছেন চুনিলাল বাবু, কুনুর কথা পত্রিকা সম্পাদক। দাদা অনেক ধন্যবাদ, আপনি কৃষ্ণদেব বাবুর সাক্ষাৎকারটাও দেখছেন। হ্যাঁ, তো দিদি আমার আর একটা প্রশ্ন আপনার কাছে। তো আপনারা সেই সময়ের শিক্ষা ব্যবস্থাটা একটা দেখেছেন নিজের চোখে, তো এখনকার কলেজে যেসব আমরা সংবাদপত্রে দেখি, এখনকার ছেলে মেয়েদের যেসব ঘটনা, সেগুলো খুবই আমাদের মানে আমরাও তো একসময় কলেজে পড়েছি, তো এরকম পরিস্থিতি ছিল না। তো সেটা আপনার কতটা মনে হয় যে কতটা পরিবর্তন হয়েছে, বা শিক্ষকদের যে একটা মান সেই সময় আমরা যে দেখতাম যে শিক্ষকদের যে আমরা ঈশ্বরের সমতুল্য ভাবতাম, কিন্তু সেখানে আজকে যেন কোথাও একটা, আমার এটা ব্যক্তিগত মতামত যে যেরকম কোথায় একটা অবমাননা নেমে গেছে। কারণ আমি সত্যি কথা বলতে 2024 আমি রিটায়ার করলাম। আমার ফেয়ারওয়েলে বললে লোকে অবাক হবে, আমার ফেয়ারওয়েলে আমার পুরনো যত ছাত্রছাত্রী সবাই এসে হাজির হয়েছিল। আমাদের ডিপার্টমেন্টের থেকে যে ফেয়ারওয়েলটা প্রতিষ্ঠিত, হ্যাঁ, সেখানে আমার মানে ব্যাচ বাই ব্যাচ ওরা এসে আমাকে আলাদা করে গিফট দিয়েছে, এবং সবাই এসে কিছু না কিছু আলোচনা করে মানে একদম আলাদা একটা অনুষ্ঠান। কেউ সবাই অবাক হয়ে গিয়েছিল যে এইরকম একটা অনুষ্ঠান হয়, ভাবা যায়নি। সেখানে আমার প্রথম কালের 1989-তে পাশ করেছে সেই ছাত্রী এখন খান্দ্রা কলেজের প্রফেসর সুদীপা চৌধুরী। ওদের ব্যাচ থেকে শুরু করে পরবর্তী এই এখনকার কারেন্ট যারা তারা তো ছিলই। 2022 দেখুন, আপনি বলছিলেন যে আপনি কিছু করেননি, দেখুন এই যে মানুষ তৈরি করেছেন, কতটা মানুষ করেছি জানি না, কিন্তু ওদের কাছে যে মানে সম্মানটা পেয়েছি এটা আমার সারা জীবনে। আমরা যেসব স্কুল কলেজে ভালোবাসাটা তখনকার শিক্ষকরা কিন্তু কোনো ভীষণ আন্তরিক ছিল, মানে বাড়িতে দেখো তোমরা নাচ বুঝতে পারলে বাড়িতে এসে পড়ো, মানে সমানেই করতাম, তাতে ওরা বিন্দুমাত্র রাগ করেনি। এখনো পর্যন্ত আমার বহু ছাত্রছাত্রী কলেজ বা স্কুলে পড়ায়, ইউনিভার্সিটিতেও 2-1 পড়ায়, বহু ছাত্রছাত্রী আছে যাদের সঙ্গে এখনো আমার ভালো রকম যোগাযোগ আছে। এবং যোগাযোগ যাদের সঙ্গে নেই তারাও যখনই দেখা হয় বা কোথাও একটু সুযোগ পায় সঙ্গে সঙ্গেই এসে আমাকে সেই মানে ইয়েটা মনে করিয়ে দেয় যে না ম্যাডাম আমরা আপনাকে ভুলিনি। এই পাওয়াটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই যে বইগুলো তো মানে দেখছো যেখানে নামগুলো দেখো, এরা হচ্ছে আমার ছাত্রছাত্রী। ম্যামের কতগুলো বই এনেছেন, সবগুলো ম্যাম সম্পাদনা করা বই। তো এখানে এই যে এদের নাম তিস্তা দত্ত রায়, সে এখন আছে এদিককারী ছাত্রী, এই বিদ্যাপতি চণ্ডীদাসের দিকেই থাকতো। এ হচ্ছে এখন রামপুরহাট কলেজে আছে। আর এই কৌশিক দাশগুপ্ত এখন ইউনিভার্সিটিতে আছে, ধানবাদে একটা ইউনিভার্সিটি, গবেষণামূলক কাজ করে। হ্যাঁ, এবং ওর উদ্যোগেই এই আশালতা সিংহের কথা কতটা জানো জানি না। আশালতা সিংহকে পড়ে দেখো, যদি আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে এমএমসিতে ওনার এইটা এমএমসি কোয়ার্টারে উনি মারা গিয়েছিলেন। এই কোয়ার্টারে এমএমসিতে ওনার ছেলে এবং নাতি ছিল আমার কলেজে লেখিকা। হ্যাঁ, লেখিকা, বড় লেখিকা। রবীন্দ্রনাথের সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান ছিল, এবং রবীন্দ্রনাথ ওনাকে একটা চিঠি দিয়েছিলেন, সেটা একটা পরে প্রবন্ধ আকারে বেরিয়েছিল, 12 না 14 পাতার একটা চিঠি। তো সেই আশালতা সিংহের ওনার জীবনের ছোটবেলার 1-2 ঘটনা বিখ্যাত। একটা হচ্ছে এই ঘটনাটা অনেকেই জানি, আমরা দেখেছেন ওনাকে? না, ওনাকে দেখিনি। 83-তে আমি আসার আগে মে মাসে বোধহয় ওনার মৃত্যু হয়েছে শুনেছি। কিন্তু ওনার নাতি হচ্ছে আমার কলেজের, আমি যখন জয়েন করেছি তখন ও ছাত্র ছিল, তারপরে কলিগ হয়েও পড়িয়েছে, সেই জন্য আমার সঙ্গে খুব ভালোই ছিল।
ওরা এমএমসিতে কোয়ার্টারেই থাকতেন। ওর মায়ের সঙ্গে বাবাকে আমি দেখিনি, বাবা মারা গিয়েছিলেন, ওর মাকে চিনেছি, মায়ের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং ওর স্ত্রীর সঙ্গেও ভালো যোগাযোগ ছিল। এইগুলো মানে ছিল। এই আশালতা সিংয়ের কথা আমি পরে জানতে পারি এবং তারপর আমরা আশালতার শতবার্ষিকীর আগে এই বইটা আমরা বার করেছিলাম এবং আশালতাকে নিয়ে একটা এক্সিবিশনও করেছিলাম, আশালতা সিংহকে নিয়ে। এই এক্সিবিশনের ছবিগুলো এখানে দেওয়া আছে, দুর্গাপুর কলেজেই করেছে। হ্যাঁ, দুর্গাপুর কলেজে। এই যে এক্সিবিশনের ছবি, এগুলো এই ধরনের ছবি। এক্সিবিশন আমাদের এরকম ভাবে হতো বহু, মানে এর থেকে অনেক বড় ঘরে, পুরোটা ঘরে মানে আর্ট পেপারের ছবি দিয়ে আর এগুলো মডেলিং করে এই আশালতার পুরো। আর এগুলো ওনার অন্যান্য এই বাতিকারে ওনার জমিদার পরিবারের বধূ ছিলেন, তো জমিদারের বাড়ির সেই পুরনো বাড়ি থেকে আমরা নিয়ে এসেছিলাম এগুলো ছবি টবিগুলো তুলে। তো এই কাজটা করতে আমাকে কৌশিকই বেশি উদ্যোগ নিয়েছিল। কৌশিকের ভালো একটি গবেষণামূলক কাজ, কৌশিকের উদ্যোগেই হয়েছিল। কৌশিকই আমায় প্রথম বলে, তারপর আমি ঠিক আছে আমরা যাবো, গিয়ে করে। দিদি, আমার যে প্রশ্নটা ছিল সেটা থেকে আমরা মনে একটু প্রসঙ্গাত হয়েছিল যে কোথাও কি শিক্ষক এখন সত্যি সত্যি সেই, তবে আমার ছাত্রছাত্রীরা কিন্তু আমাকে সেই সম্মান এখনো দেয়, কিন্তু আগের মতন সেই উষ্ণতাটা অনেকটাই মনে হয় কমে গেছে না। আমি বলছি শিক্ষকদের এখনকার যারা পড়ায় তাদের কি, প্লাস আমরা শিক্ষকদের রাস্তায় দেখছি অনেক তো রাজনৈতিক সামাজিক অবক্ষয় হয়েছে, আছেই অবক্ষয়। তো সেটা আমাদের সময়ও কিছু কম ছিল বলে মনে হয় না, তবে সংখ্যায় কম ছিল। যারা রাজনীতি করতেন তারা রাজনীতির মধ্যেই থাকতেন, তারা ফাঁকি মেরেছেন, তারা অনেক কিছুই করেছেন। হ্যাঁ, কিন্তু সেটা সংখ্যায় অনেক কম ছিল, এখন সেটা বেড়ে গেছে সংখ্যাটা। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যে শিক্ষকের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, এটাও কিন্তু অনেকটা আস্তে আস্তে কমে আসছে। এটা সত্যি কথা বলতে, সেটা শুধু ওদের দোষ দিয়েও লাভ নেই। ওরা যদি আজকে চাকরি পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, হতাশায় পড়ে যাচ্ছে, হতাশায় ভুগে, ওদের স্বাভাবিকভাবেই শিক্ষকের প্রতি সেই শ্রদ্ধা সম্মান আর হয়তো দাদারা রাখতে পারে না। এটা একটা বড় কারণ হতেই পারে, কিন্তু সেটা সত্যি সত্যি এটা অস্বীকার করার জায়গা নেই যে এই ব্যাপারটাই ঘাটতি এসেছে। মানে 2000 সাল পর্যন্ত তো খুব ভালোই ছিল, তারপরেও 2010 পর্যন্ত মোটামুটি ভাবে আমরা ভালো ছাত্রছাত্রী পেয়েছি। এরপরে আস্তে আস্তে কিন্তু অনেকটা নেমেছে। তবে 2000 অ্যাকচুয়ালি সত্যি তাই যে আমরা যখন পড়াশোনা করেছি আরো আগে, মানে এই 90-এর দশকে বা তারপর 90-এর দশকে যারা কলেজে পড়তাম, আমাদের সামনে একটা ইয়ে ছিল যে আমরা যে চাকরি পরীক্ষায় বসার, এবং আমরা চাকরি পরীক্ষায় বসে, আমি তো ডিএসপিতে চাকরি পরীক্ষায় বসে পেয়েছি, তারপরেও আমি WBCS পরীক্ষা দিয়েছি, এবং আমাদের বন্ধুরা কেউ বড় বড় কোম্পানিতে চলে গেছে, BSNL থেকে শুরু করে আরো যেসব কোম্পানিগুলো রয়েছে। এবং তখন একটা ছিল যে আমাদের গভর্নমেন্ট সেক্টর অনেক চাকরিও ছিল। তো সত্যি এটা যদি সরকারের একটা কি বলবো, যে এই আস্তে আস্তে সরকারি চাকরিও কমে যাচ্ছে, মানে শিক্ষিত ছেলেদের অবস্থা খুবই খারাপ, যে তাদের সঙ্গীহীন অবস্থা। এটা একটা যে শিক্ষিত বেকার এখন এত লক্ষ লক্ষ বেড়ে গেছে, যার জন্য হয়তো এখন জেনারেল লাইনে অনেকে যাচ্ছে না, পড়তেই আসে না। জেনারেল লাইনের স্টুডেন্ট সংখ্যা কমছে, তবে আমার বাংলায় কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম নেই, এটা আমি বলবো। এবং বাংলায় যারা আসে পড়তে তারা বেশিরভাগই তো মানে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রী বেশি। আচ্ছা। আর খুব উচ্চ মধ্যবিত্ত ঘরে 2-4টে আসে, বাকি হচ্ছে ওই সাধারণ মধ্যবিত্ত ঘর। এর জন্য বাংলা অনার্সটা সহজে পাওয়াও যায়, এবং বাংলায় মোটামুটি একটু ওরা ভাবে অন্তত বাংলা খুব ভালোই জানি আমরা, পাশ করে যাব, এই ভেবেই হয়তো পড়তে আসে। ভালো লাগা থেকে কতটা আসে বলতে পারবো না, তবে আস্তে আস্তে ভালো লাগে, একটু অস্বীকার করবো না। কারণ আমি যে বললাম যে 1989 থেকে আমার যে ছাত্রছাত্রীরা পাশ করেছে তারা সবাই এখন শিক্ষিত, মানে টিচিং লাইনে চলে আছে, অনেকেই আছে, এবং এর সংখ্যাটা বেশ ভালো সংখ্যা। আমার খুব আফসোস হয় আপনি বললেন এই কথাটা, আমার খুব মনে পড়ে গেছে। আমি এইচএসে সায়েন্স নিয়ে ভর্তি হলাম, মাধ্যমিকে স্টার পেয়েছিলাম, তো বাড়ি থেকে যথারীতি বললো যে তুমি সায়েন্স নিয়ে পড়ো, কিন্তু আমার বাংলাটা খুব ভালো লাগতো। কিন্তু সেই সময় আমি বাংলাতে মানে বিজন বয়েসে আমাদের ডিএসপি স্কুলে হায়েস্ট মার্কস পেয়েছিলাম। তো আমাদের স্যার বলেছিল যে এই সায়েন্সের স্টুডেন্ট হয়ে আর্টস বা সায়েন্স সব মিলিয়ে
আমি হাইয়েস্ট পেয়েছিলাম। তো বাংলাটা আমার এত ভালো লাগতো, পড়তাম, কিন্তু বাংলা নিয়ে পড়া হয়নি। এখন একটু পড়াশোনা করি, তখন তো আর যে লেখালেখি করব বলে পড়ার মতো নয়। হ্যাঁ, কিন্তু এখন মনে হয় যে নতুন করে যদি আবার করে বিএ বা এমএ করতে পারতাম, একটা বেশ আফসোস থেকে যায়। অনেক কিছু পড়া হয়, বা এই যে যাদবপুরে যেমন একটা কি হয় না, কি লিটারেচার আছে না, একটা ওই কম্পারেটিভ লিটারেচার, সেটা কি আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে আছে সেরকম কিছু, না শুধু বাংলায়? না, কম্পারেটিভ লিটারেচারটা এখানে নেই, বাংলাটাই আছে। বাংলা, ইংরেজি, সংস্কৃত এইসব লিটারেচারগুলো মানে অনার্স আছে, পাশেও আছে। কম্পারেটিভ লিটারেচারটা আলাদা করে নেই, ওটা যাদবপুরেই মোটামুটি আছে বলে জানি। আর এই দিকে ধারে কাছে কোনো কলেজে আছে বলে আমার জানা নেই। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বলছিলেন যে স্কুল ম্যাগাজিনে আপনাদের তো ভালো হতো। হ্যাঁ, ছিল কলেজ ম্যাগাজিন, আমাদের কলেজ ম্যাগাজিনও আছে। আমি মানে একটা ম্যাগাজিন আমাদের চলতো, সেখানে সমিত বলে এরা ছাত্র সংসদ থেকে বার করতো। আচ্ছা, সেখানেও লেখালেখি আমার ছাত্রছাত্রীরা করেছে। আমি বোধহয় একাধবার লেখা দিয়েছি কিনা মনে নেই, চাইতো। কিন্তু কলেজের তরফ থেকে আমাদের একটা আলাদা করে লিটারেচারের ওপর সংখ্যা বেরোয়। শুধু লিটারেচার নয়, সায়েন্স এবং আর্টসের বিভিন্ন সাবজেক্ট মিলিয়েই এটা হয়। ওটার নামটা আমি ঠিক নামটা জানি, ওইটা পরে বেশ কয়েক বছর ওটা বেরিয়েছে। আমি এখানে 2012 একটা দিয়েছিলেন কলেজের একটা, ওটা সুভেনির, ওটা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুভেনির বার করেছিল। এবং কিন্তু কমিউনিক বলে একটা ম্যাগাজিন বার করে। এখন বোধহয় রিসেন্ট 2-3 বছর আর দেখছি না আমি ফিরে আসার পর, কিন্তু তার আগে বেরোতো। আমি 2-4 বার লেখাও দিয়েছি, সেখানে লেখা প্রকাশও হয়েছে। এইগুলো আছে কলেজের তরফ থেকে, এই সবগুলোই হয়। আর ছাত্রদের ওরা সমিত বলে একটা বার করতো। এখন আর আমি বলতে পারবো না, ইদানিং এইগুলো লেখাগুলো পাচ্ছি না। কিন্তু আমরা ডিপার্টমেন্টে ওয়ার্ল্ড ম্যাগাজিন ওটা বার করতাম। সেটা বন্ধ হয়ে গিয়েছিল হয়তো, আমি এই 2022-এ ফিরে এসে আবার চালু করেছি। আমি থাকাকালীন, আমি 24-এ রিটায়ার করলাম, তারপরেও 25-এও ওরা মানে একটা করে সংখ্যা বার করলেই আমাকে ছবি তুলে জানায়, ম্যাডাম আমরা এই সংখ্যাটা বার করলাম। এটা এখনো চলছে, লেখন বলে নাম দিয়ে আমরা একটা ম্যাগাজিন। তার আগে অনেক আগে বার করেছিলাম, তারপরে আমি ভারতে চলে যাওয়ার পর হয়তো ওগুলো সব ধামাচাপা পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। যারা ছিলেন নতুন তারা ওটাকে আর হয়তো করতে পারেননি। কিন্তু আমি ফিরে এসে আবার ওই উদ্যোগ নিয়ে এটা আবার নতুন করে শুরু করেছি। কারণ বাংলা সাহিত্য যারা পড়বে তারা যদি লেখালেখির সঙ্গে একটু যুক্ত না থাকে তাহলে মুশকিল, কারণ সাহিত্যটাকে তো ভালোবাসতে হবে। এবং এর থেকেই অনেকে বড় বড় এতে চলে যায়। এই কিছুদিন আগে শুনলাম একটা সাহিত্য একাডেমির তরফ থেকে আমাদের কলেজের অনুষ্ঠান একটা করেছিল, সেখানে বোধহয় আমাদের বাংলার 2টি ছাত্রীও নাকি কবিতা বলেছে, বোধহয় স্বরচিত কবিতা হবে। এছাড়া গত বছর পুজোর সময়ে আমার এক পুরনো ছাত্র, সে এখন মানে সাংবাদিকতায় আছে, শিউরিতে থাকে। ও আমাদেরকে মানে অনেকের থেকে লেখা নিয়ে, তাতে আমাদের 3-4 জন ছাত্রছাত্রীরা লেখা দিয়েছিল। আমারও একটা বেরিয়েছিল, ওই কলকাতার কোনো একটা পত্রিকায় প্রকাশ করেছিল। তো এই রকম লেখালেখির কাজগুলো এই মানে আমি আসার পর এগুলো আবার আমি ওদেরকে চালু করতে পেরেছিলাম। একটা প্রবন্ধ প্রতিযোগিতা 2 বছর করিয়েছিলাম, তাতে ওরা উদ্যোগ নিয়েছে, অনুষ্ঠান করেছে বেশ ভালো রকমই। আমি থাকাকালে ওদের স্টুডেন্ট সেমিনার আমি করিয়েছি, এবং সেই স্টুডেন্ট সেমিনারটা আবার আমি চালু করেছিলাম 2 বছর করালাম। ফলে এই জিনিসগুলো মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের লেখা বা পাঠ করার প্রবণতা, এইটা মানে লেখার অভ্যাসটা গড়ে তোলা। এই প্রবন্ধ প্রতিযোগিতা মানে তো ওইটাই যে প্রবন্ধ নিজের মনের ভাবটাকে গুছিয়ে কত সুন্দর করে সাবলীলভাবে বলতে পারা যায়। এর থেকেই তো আস্তে আস্তে লেখক সত্তার জন্ম হতে পারে। সেটা আমাদের কয়েকজন ভালো ছাত্রছাত্রী আমি পেয়েছি, 2-3 জন তো খুবই ভালো ছাত্রছাত্রী যারা
এই লেখালেখিটা যদি চালিয়ে যায় ভবিষ্যতে সুনাম করতে পারবে। এবার আপনার লেখালেখি সম্বন্ধে শুনবো। আপনার লেখালেখির শুরুটা কিভাবে হলো? আমি সত্যি কথা বলতে লেখক কিছু নই। না না, আপনি যথেষ্ট ভালো লেখেন। আপনার লেখা আমি পড়েছি, বিভিন্ন আপনার নিজস্ব সম্পাদনার বই বেরিয়েছে, অনেকগুলো বই বেরিয়েছে। এখানে আমার ছাত্রছাত্রীদের উদ্যোগই বেশি। হ্যাঁ, একটু দেখাতে চাই দর্শকদের একটু। এই যে বইগুলো আমি যে কটা হাতের সামনে ছিল নিয়ে এলাম। তো দিদি অনেক বই সব ইয়ে করেছে। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাকে আরতি কুমার দেখিয়েছিলেন। চিলড্রেন একাডেমির উদ্যোগে বেরিয়েছিল। আচ্ছা, এটা রবীন্দ্র সার্ধ শতবর্ষে। আচ্ছা আচ্ছা, তো বইটা খুলে যদি দেখো বুঝতে পারবে একটু অন্যরকম টাইপের। তো উপরটা দেখেই বুঝলে ভেতরে যে মানে লেখক সংখ্যা 67টা প্রবন্ধ আছে। খুব ভালো। মানে আপনার সম্পাদনা নাকি? আমি মুখ্য সম্পাদক, অনেকেই ছিলাম, আমি মুখ্য সম্পাদক ছিলাম। আচ্ছা। তারপর এই যে সম্পাদক মন্ডলীতে আচ্ছা সুজাতা নন্দী আমার কলিগ, পূর্ণচন্দ্রগড়ে একজন মাস্টার হেড স্যার ছিলেন, শর্মিষ্ঠা দাস ডাক্তার, হ্যাঁ তিস্তা হচ্ছে আমার ছাত্রী, কৌশিক ছাত্র। এরা এটা আমাকে ওই যে জীবনদায়ী মানে দায়িত্ব দিয়েছে। মূলত রূপক এর মধ্যে মূল ছিল কান্ডারি। তো এই বইটার এখনো সুনাম করা হয় যে গোটা পশ্চিমবঙ্গে বোধহয় এই ধরনের কাজ খুব কম হয়েছে এই রবীন্দ্র সার্ধ শতবর্ষে। এবং শুধু রবীন্দ্র সাহিত্য নয়, নানান দিক থেকে রবীন্দ্রনাথকে ধরার চেষ্টা করা হয়েছে। এরপরে আমরা এটা 2013-তে নোবেল পুরস্কারের শতবর্ষ এরকম হিসেব করে এই 2013-তে নবরবি কিরণে নাম দিয়ে এটা প্রকাশ করেছিলাম। এটার মধ্যে আমরা 3 জন মুখ্য সম্পাদক, আমি মুখ্য আর ওই তিস্তা আর কৌশিক। ওরা এখানেও ওই বিভিন্ন গবেষণামূলক কাজ, হ্যাঁ বিভিন্ন, এবং এখানে যে শুধু অধ্যাপকরা আছেন তাই নয়, ডাক্তাররাও লিখেছিলেন রবির আলোতে। এখানে বহু অধ্যাপক, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বহু অধ্যাপকের। তাহলে দিদি আপনি বলছেন আপনি কিছু কাজ করেননি, অথচ এত মূল্যবান কাজ করেছেন। এগুলো তো আমার নিজস্ব কিছু না, একটা একত্রিত প্রত্যেকটাতেই আমার লেখা আছে। হ্যাঁ, প্রত্যেকটাতে আপনার লেখা আছে আমি জানি। এবং আপনি সবাইকে একত্রিত করা, লেখা জোগাড় করা, এটা তো আমাদের 36টা প্রবন্ধ আছে। এবং বেশ বিখ্যাত লোকেদের লেখা আছে, তাদের মধ্যে যেমন ওই সুশোভন অধিকারী, তারপর বিশ্বভারতীর যারা, তাদের অনেকের লেখা এখানে আমরা রেখেছি। এখানে তোমার বিষ্ণু সামন্ত আছেন, বা রামদুলাল বাবুর আছে, রামদুলাল বসু, পিনাকের সরকার যাদবপুরের ছিলেন, এরকম বহু, যুথিকা বসু ছিলেন বিশ্বভারতীর অধ্যাপিকা, কৃষ্ণরূপ চক্রবর্তী বর্ধমানের, মানে যিনি নীরেন চক্রবর্তী ছেলে, ইরা ঘোষাল, বা এরকম আরো অনেক বিভিন্ন ইউনিভার্সিটির, বিহারের বিভিন্ন ইউনিভার্সিটি। সৌমিত্র বসু হচ্ছে নাটকের লোক, খুব বিখ্যাত। এরকম তারপরে আমরা নিজেরা আছি, আমাদের ছাত্রছাত্রীরা আছে। আরেকটা খুব বড় ছিলেন মার্টিন কেমসেন, জানো, ইনি, ওনার লেখা আমরা একটা পেয়েছিলাম এই বইটাতে। এবং মার্টিন দা উদ্বোধন করেছিলেন বইয়ের, জগন্নাথ বসু, এবং হ্যাঁ জগন্নাথ বসু, এদের সবার লেখা আমি জোগাড় করতে পেরেছিলাম। সরকারি উদ্যোগে হতো না, এটা এগুলো সব আমাদের নিজেদের টাকা দিয়ে করতে হচ্ছে। সরকারি উদ্যোগ তো পাইনি, আমি সরকারি উদ্যোগ নিতেও চাইনি, কারণ সরকারি উদ্যোগ নিলেই এটা যেমন চিলড্রেন একাডেমি টাকা দিয়েছে, ফলে সবটাই ওদের ওপরে পড়ে যায়। এগুলো আমাদের নিজেদের বলে একটা সুবিধা থাকে যে ইচ্ছে মতন করা যায়, নইলে ওদের পারমিশন নিয়ে করতে খুব সমস্যা। আরেকটি বই দেখছি বিদ্যাসাগরের উপরে। মাঝখানে আমি যেহেতু চন্দননগরে চলে যাই, তখন আর লেখালেখিটা বেশি হয়নি। এটার পরে হচ্ছে এই আশালতা বেরিয়েছিল, তারপর দীর্ঘদিন ছেদ ছিল, আবার এইখানে ফিরে এসে এইটা গত বছর বেরিয়েছে বিদ্যাসাগরের উপর, সাগর বীক্ষণ নামে। এর মধ্যে 17টা না 18টা প্রবন্ধ বোধহয় আছে, 18টা প্রবন্ধ আছে বিদ্যাসাগরের নানান দিক থেকে। আর এরপরে এই যেটা তোমাকে বঙ্কিমটা দিলাম, বঙ্কিমটা হচ্ছে এই বছর বেরিয়েছে। এখন একটা কাজ চলছে, কিন্তু এখনো শেষ করতে পারিনি। কি বই আছে
এটাই আমার একটা লেখা বেরিয়েছিল বহুরূপী, না কবিতা তো আমি খুব একটা লিখি না, আর এটা আমার নিজস্ব একটা মানে গবেষণার কাজ, ওই এমআরপি যেটা করে মাইনর রিসার্চ প্রজেক্টে, তার কাজ। রবীন্দ্র পত্রাবলী নিয়েই আমি কাজকর্ম করতে শুরু করেছিলাম, তারপরে ট্রান্সফার হয়ে গিয়ে সব আবার লন্ডভন্ড হয়ে যায়। এটা একটা সংখ্যাই বার করতে পেরেছিলাম, তারপরে এগুলো আর করতেই পারলাম না সেই থেকে। তা আপনি আপনার বিভিন্ন কাজ দেখছি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এবং বঙ্কিম, এই যে তিন মনীষীর কথাই আপনার মুখে একটু শুনবো যে আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এবং আপনাকে যদি বলা হয় যে তিনজন বিশিষ্ট বাঙালির কথা বলা, তাহলে আপনি কাদের কাদের রাখবেন? বিশিষ্ট বাঙালি বলতে মানে যাদের আমাদের নিত্য প্রয়োজন, নিত্য প্রয়োজন এবং আমাদের সমাজে দিক বদল ঘটিয়েছে যারা। সত্যি কথা বলতে আমাদের আজকে যে বাংলা সমাজ, আজকে বাঙালি সমাজ, তাকে দাঁড় করিয়েছেন রামমোহন রায়। আচ্ছা, রামমোহন রায় থেকে শুরু, তারপর বিদ্যাসাগর, তারপর রবীন্দ্রনাথ এসে হাল ধরেছেন, তাকে তো একদম পাল্টে দিয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই রামমোহনের কথা বারবার স্বীকার করেছেন যে রামমোহন ভারত পথিক নাম দিয়েছিলেন তাকে, কারণ রামমোহন না এলে আমরা কুসংস্কারের হাত থেকে এত সহজে মুক্তি পেতাম না। এই কুসংস্কারের এলাজালেই আমাদের ডুবে থাকতে হতো। ফলে রামমোহন যদি মানে আজকে রামমোহনের সাহিত্য যে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটাও নয়, কিন্তু রামমোহনের নানা দিক থেকে তার কাজকর্ম সমস্ত দিক থেকে বিদ্যাসাগরের থেকে এগিয়ে রাখবেন আপনি? না, এগিয়ে না রাখলেও বিদ্যাসাগর, হ্যাঁ মানে রামমোহন তো প্রথম কাজটা শুরু করেছেন। একটা চিন্তা করো, একটা ছেলে যিনি 16 বছর বয়সে তিব্বত চলে গেলেন হেঁটে, এবং কতগুলো ভাষা জানতেন, 8টা না 9টা ভাষা জানতেন, যেটা বিদ্যাসাগর কিন্তু অত করতেন না। উনি ওই বাংলা, ইংরেজি, সংস্কৃত নিয়েই কাটিয়েছেন। কিন্তু রামমোহনের সব, এবং কোরআনের অনুবাদ করছেন, বাইবেলের অনুবাদ করছেন এই জিনিসগুলো তো রামমোহন শুরু করেছেন। আগে তো আমরা সব শুধু ভক্তি করে প্রণাম করেছি সব কিছুকে। আমাদের গীতাও ওই সিঁদুর চর্চিত করে ঠাকুরের সিংহাসনে রাখা থাকে, একবার করে প্রণাম করি আমরা, 2-1টা অংশ পাঠ করি কিনা সন্দেহ। কিন্তু রামকৃষ্ণদেব এসে তো অনেকটা সংস্কার করেছেন, সেগুলোকে তো পরবর্তীকালে এরা আরো অনেকটা বাড়িয়েছেন। রামকৃষ্ণদেব যেমন কথার ছলে সবাইকে তুলে দিয়েছেন বলে সেটা জনসাধারণের কাছে পৌঁছে গেছে, রামমোহনেরটা সেভাবে পৌঁছতে পারেনি। কিন্তু এগুলোর অনুবাদ করছে, আমি কি বলছি, এলিট ক্লাসে একটু ছিল মনে হয় না ওনার প্রভাবটা? হ্যাঁ, সেই এবং ব্রাহ্ম সমাজ যদি না প্রতিষ্ঠা হতো, রামমোহনই তো ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠা করলেন। ব্রাহ্ম সমাজ না প্রতিষ্ঠা হলে কিন্তু আমাদের হিন্দু সমাজ এতটা এগোতো না। ব্রাহ্ম সমাজের হাত ধরেই হিন্দু সমাজেরও অগ্রগতি ঘটেছে। রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম এবং হিন্দুর মেলবন্ধন ঘটাচ্ছেন, কিন্তু তার তো জন্ম ব্রাহ্ম সমাজে, এবং ব্রাহ্ম সমাজে না থাকলে তখনকার নারীদের মধ্যে কিন্তু এতটা অগ্রগতি ঘটতো না। ব্রাহ্ম সমাজের নারীরা যতটা অগ্রগতি এনেছেন ততটা কিন্তু হিন্দু সমাজের নারীরা আনতে পারেননি, তাদের পিছিয়ে পড়তে হতো। তখনকার দিনে যারা প্রথম মহিলা ডাক্তার বলো বা মহিলা যারা, হ্যাঁ কাদম্বিনী গাঙ্গুলি, সবাই ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, এই উপেন্দ্র কিশোর রায়, এদের ফ্যামিলিও ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত। তখনকার দিনে বেশিরভাগ যত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যারা মাথার ওপর আছেন তাদের অনেকেই কিন্তু এই ব্রাহ্ম সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন কোনো না কোনোভাবে। কাজে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন রামমোহন, তাই রামমোহনের প্রভাবটা কিন্তু পরোক্ষভাবে অনেকখানি আমাদের সমাজে পড়ছে। কিন্তু রামমোহনের থেকে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা বেশি উঠে আসে। হ্যাঁ, যেহেতু দেবেন্দ্রনাথ কাজটা করেছেন, এরা কেশব সেনও করেছেন, কিন্তু কেশব সেনের মতটা আবার একটু ভিন্ন ছিল। উনি এবার নববিধান সমাজ, ব্রাহ্ম সমাজ আনলেন, কিন্তু কেশব সেনের মতো কিছুটা রক্ষণশীলতার ব্যাপার এসে গিয়েছিল। আচ্ছা, কিন্তু রামমোহনের যে উদারতা, রামমোহন যদি সূচনাটা না করতেন তাহলে তো এটা এগিয়ে চলতো না। রামমোহনকে সেইভাবে কেউ জানে না। রবীন্দ্রনাথ কিন্তু রামমোহনকে বারবার স্বীকৃতি দিয়েছেন, বারবার। অনেকগুলো চারিত্র পূজায় পড়ে দেখবে 3-4খানা প্রবন্ধ আছে রামমোহনের ওপর।
রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকেও বিদ্যাসাগরকেও দিয়েছেন। তারপরেই বিদ্যাসাগর রামমোহন এসে সতীদাহ প্রথা বন্ধ করলেন বলেই বিদ্যাসাগর আবার বিধবা বিবাহটা চালু করতে পারলেন, কারণ বিধবাদের দুর্গতি দেখে। আগে তো বিধবা থাকতোই না, সবাইকে তো পুড়িয়ে মেরে দিল, পুড়িয়ে মেরে দিলে তো বিধবার কষ্ট কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু যখন থেকে সতীদাহটা বন্ধ করলেন, রামমোহন নিজের বৌদিকে পুড়ে মরতে দেখেছিলেন বলেই এটা বন্ধ করবার জন্য উদ্যোগ নিয়েছিলেন। এত বড় পরিবারে, ওরা তো মানে খুবই বড় পরিবার, শিক্ষিত পরিবার, সেখানেও তার বাড়িতেও এরকম সতীদাহ। হ্যাঁ, তখনকার দিনে তো এটাই নিয়ম ছিল। মানে যে কোনো ব্রাহ্মণ পরিবার মানেই হচ্ছে সতীদাহ করতে হবে, মানে স্বামী মারা গেলে স্ত্রীকে পুড়ে মরতে হবে। মূলত ব্যাপারটা ছিল সম্পত্তির যাতে হাতছাড়া না হয়ে যায়, কিন্তু করা তো হতো ধর্মের দোহাই দিয়ে। এবং এর একটা খুব ভালো সত্যেন্দ্র না কার কবিতাটা পাঠ্য ছিল আমাদের, খুব সুন্দর, ওটা এইচএসে পাঠ্য ছিল, ওটা পড়াতাম। মানে গর্জে উঠলো ঢাক, যাতে তাদের চিৎকারটা না শোনা যায়, চতুর্দিকে ঢাক ঢোল বাজিয়ে সতী হবে নাম দিয়ে তাদের সতীদাহ কর। এটা তো সতী হওয়া তো আর কিছু নয়, এটা যাতে সমাজে তাদের মধ্যে ওই বিধবার সম্পত্তিটা এরা ভোগ করতে পারে, এইটা মূল ব্যাপার ছিল। কিন্তু নাম দেওয়া হতো অন্য ধর্মের দোহাই দিয়ে। এই ধর্মের দোহাই দিয়ে যে আমাদের রবীন্দ্রনাথ বলেছিলেন ধর্মের অহিফেন, এটা বড় মারাত্মক জিনিস। তখন সবাই ব্রাহ্মণ সমাজ এসে অনেকটা রিফর্ম করেছে আমাদের, এবং রামকৃষ্ণদেব অনেকটা রিফর্ম পরে এই যে পর্যন্ত সতীদাহ বন্ধ করার চেষ্টা করেছেন রানী রাসমণি অনেকখানি বিপ্লব করেছিলেন এদের হয়ে। বিদ্যাসাগরের দৌড়তে বিধবা বিবাহ, তার নাতবউকে বিধবা বিবাহ দিতে মানে চেষ্টা করিয়েছেন। তো এই জিনিসগুলোই দিদি, আমি যদি আপনাকে একটা কথা বলি, একটা প্রশ্ন করি, যে সারদা মায়ের কথা আমি তুলছি একটানে, অনেকে একটু অন্যরকম ভাবে ভাববে। মনে করুন যে মার্গারেট আলভা যে আসছেন, নিবেদিতা আসছেন সারদা মায়ের সঙ্গে দেখা করতে, চৌকার ডিঙিয়ে ঢুকলো সারদা মায়ের ঘরে। তাহলে এটা কিন্তু একটা বড় বিপ্লব, কিন্তু যে একটা বিদেশিনী তাকে সারদা মা আপন করে নিচ্ছে, তার ভাষা জানে না, তাকে বলছে যে তুমি কাজ করো সমাজের জন্য বা মেয়েদের জন্য কাজ করো। আমাদের মানে ভারতীয় ধর্মের তো এটাই বৈশিষ্ট্য। আমরা ওই রবীন্দ্রনাথ বলেছিলেন দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের যে সমাজ, সেখানে যে যারা আছেন তারা কিন্তু বিবিধের মাঝে এই মিলন মহানটাকেই খোঁজার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। তাই ভারতীয় নারী শিক্ষায় হয়তো মানে পুঁথিগত শিক্ষায় হয়তো ততটা বড় নন, কিন্তু মনের ভেতরে যে শিক্ষা, সেই শিক্ষায় তারা অনেকখানি অনেক ঊর্ধ্বে উঠে আছে। তার প্রমাণ হচ্ছেন এই সারদামণি। পূর্ণদা রয়েছেন, মিহির বাবু রয়েছেন, সবাইকে স্বাগত। আমাদের খুব ভালো আলোচনা হচ্ছে। পূর্ণদা কিছু প্রশ্ন করতে পারেন। পূর্ণদাও এসেছিল কদিন আগে সাক্ষাৎকারে আমাদের এই সাহিত্য আড্ডায়, তো সকলেই আমাকে বলছিল আপনার কথা আসার জন্য। তো যাই হোক, দিদি খুব ভালো সুন্দর কথা বলছেন। আচ্ছা দিদি, আমি যদি বলি যে আজকের যে নারী স্বাধীনতা, মানে নারী স্বাধীনতার আপনার কাছে সংজ্ঞা কি হবে? নারী স্বাধীনতা মানে নারী কতটা স্বাধীন আজকের দিনে? স্বাধীনতার ব্যাপারটা হচ্ছে মনের ব্যাপার। মন থেকে যতক্ষণ না আমরা স্বাধীন হতে পারি, ততক্ষণ কিন্তু তাকে আমরা স্বাধীনতা বলতে পারি না। আজকে যে রাষ্ট্রনৈতিক যে স্বাধীনতা হয়েছে, সেটা তো ওই মানে খাতায় কলমে হয়েছে, ইংরেজ চলে গেছে। কিন্তু সত্যি সত্যি আমরা কি স্বাধীন? সেখানে কোনো না কোনো রাজনীতি তো আমাদের শাসন করছে। যে দলের মাথায় বসে আছে, যে সরকারের মাথায় বসে আছে, তারাই শাসন করছে, ইংরেজের বদলে আমাদের দেশীয়রা। তো সেটাকে তো স্বাধীনতা ঠিক বলে না। স্বাধীনতা হচ্ছে মন যতক্ষণ না কুপমণ্ডুকতার হাত থেকে রক্ষা পেয়ে নতুন চিন্তা ভাবনার জগতে পা রাখতে পারছে, ততক্ষণ কিন্তু সত্যিকার স্বাধীন আমরা হতে পারি না। আমরা প্রগতিশীল,
এখন আমরা অনেক প্রগতিশীল, অনেক প্রগতি হয়েছে। আমরা আমাদের সময়ে, আমরা ছোটবেলায় কখনো চিন্তা করিনি যে এই মেয়েদের যেসব পোশাক পরে ঘুরে বেড়ায় এইসব পোশাক কখনো মেয়েরা পরবে। আমাদের বাড়িতে সেই চল ছিল না। আমরা ছোটবেলা থেকে ওই ফ্রক, স্কার্ট, ব্লাউজ, চুড়িদার তখন ওঠেনি, গুটি কয় সালোয়ার কামিজ পরতে দেখেছি। আমার বন্ধু বান্ধবদের যারা মুসলিম ছিল তারাই বেশি পরতো, আর সবাই শাড়ি। এক কথায় আজকে যে মেয়েদের যে বিভিন্ন পোশাক আশাকের স্বাধীনতা, বা যেখানে খুশি যাবার একটা ব্যাপার আছে, আমাদের সাতবার চিন্তা করতে হতো আমরা কোথাও যেতে পারবো কিনা। বাবা স্কুল কলেজ পর্যন্ত অ্যালাউ করতেন, তার বেশি কিন্তু কোথাও আমরা কলেজ থেকে কোথাও আমরা যেতে পারিনি। আমার মনে আছে শুধুমাত্র তখন 1976-এ যখন প্রথম বই মেলা শুরু হলো, বই মেলা কি জিনিস জানি না, সেটা দেখার জন্য। তাহলে দেখুন, তাহলে আপনি কলকাতার মেয়ে হয়ে আপনি এই কথা বলছেন। তাহলে কি অবস্থা। বই মেলা দেখার জন্য বন্ধুদের সঙ্গে জোর করে বই মেলা দেখতে গিয়েছিলাম। এ আবার কি জিনিস। কারণ আমার কলেজটা লেডি প্রবণে, ওখান থেকে পার্ক স্ট্রিট কাছাকাছি, ওখানে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে বন্ধুদের সঙ্গে। প্রথম বই মেলা দেখার অভিজ্ঞতাটা আমার হয়েছিল সেই জন্য। তো কিন্তু তার বাইরে কোথাও এলাও করতেন না আমাদের। আমি একটা কথা বলবো যে স্বাধীনতা মানেই যে আপনি, আমার বক্তব্য যে সুন্দর পোশাক পরলাম কিন্তু মনের দিক দিয়ে প্রগতি ইয়ে হলাম না, সেটা নয়। আপনারা তো সেই সময় কাটিয়েছেন, তাও আপনি একটা কলেজে পড়িয়েছেন, একটা সেটাই বলছি যে সেটাই হচ্ছে স্বাধীনতা। যে আমি আমার সমাজটাকে আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো আমার কাজকর্মের দ্বারা, আমার চিন্তা ভাবনা, আমার চলাফেরা, আমার যা কিছু কৃতিত্ব, তার দ্বারা আমি সমাজের কতটা উপকার করতে পারছি বা সমাজের অগ্রগতি কতটা করতে পারছি, সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। তো সেটা মেয়েরা আজকাল কতটা করছে, অনেক কিছুই করছে, কিন্তু সবটাই যে ভালো করছে তারও নয়। সেখানে স্বেচ্ছাচারিতা খুব বড় হয়ে দেখা যাচ্ছে, এবং পাশ্চাত্যের অনুকরণ, এটা কিন্তু স্বাধীনতা নয়। সবকিছুতেই পাশ্চাত্যের অনুকরণ করব আমরা। আমেরিকা কি করছে, লন্ডন কি করছে, সেই অনুযায়ী চলবো, এটাকে কিন্তু স্বাধীনতা আমি বলে মনে করি না। আমি অন্তত মনে করি না এটা স্বাধীনতা নয়। আমি যখন বুঝবো যে এই কাজটা আমার করা দরকার আমার সমাজের জন্য, আমার জাতির জন্য, সেই কাজটা যখন আমি করব, সেটাই হচ্ছে আমার সত্যিকার স্বাধীনতা। আজকে যে আমি ছাত্রছাত্রীদের যতটুকু শিক্ষা দিয়েছি, কতটা আমি দিতে পেরেছি জানি না, কিন্তু আমার ছাত্রছাত্রীরা এখন আমাকে যে সম্মানটা দেয়, এইটা আমি মনে করি যে ছাত্রছাত্রীদের অন্তত মনের এই অন্ধকার দিকগুলোকে কাটিয়ে আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সেইটুকুই হচ্ছে স্বাধীনতা। এইটুকু আমি করতে পেরেছি বলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আপনি আপনার বক্তব্যের মধ্যে কথায় যে কে কতটা স্মার্টনেস, সেটা তার ব্যক্তিত্ব, সেটা তার ব্যক্তিত্ব, তার চলাফেরা, তার পড়াশুনো, এই দিক থেকে আপনি বলছেন অগ্রসরটাকে বেশি মান্যতা দিচ্ছেন। মান্যতা, কিন্তু মনের দিক থেকে সে কতটা সত্যি সত্যি স্বাধীন হতে পেরেছে, সেটা তার কার্যকলাপের উপর নির্ভর করবে। সে যদি সেটা করতে পেরে থাকে, নিশ্চয়ই সে স্বাধীনতা পেয়েছে আমি বলবো। কিন্তু সে যদি মনে করে ওই কুসংস্কারের মধ্যে, সব কুসংস্কারকে না কাটিয়ে ওই তার মধ্যে রয়ে গেছে, তাহলে বলবো সে সত্যিকার প্রকৃত স্বাধীনতা সে পেতে পারেনি, লাভ করতে পারেনি। এটাই হচ্ছে আমার। আর দুটো সমস্যা আপনাকে আমার প্রশ্ন থাকবে, আপনি একটু বলছি, একটু অন্যরকম আলোচনা করছি, যেহেতু আপনি একজন শিক্ষক, শিক্ষকতা করেছেন। তো গতকাল একটি ঘটনা ঘটেছে যে আমাদের আইকিউসিটি কলেজের একটি, যেটা আরজি করে হয়েছিল, সেই ঘটনা আপনি হয়তো জানেননি। আসলে ফেসবুকে আপনি অতটা অ্যাক্টিভ নন, বা নিউজ চ্যানেল দেখতে নেই সেই দিন। হ্যাঁ, তো এটা নিয়ে খুব হইচই হচ্ছে। তো এই সমস্যার কি সুরাহা নেই যে আবার সেই মেয়েটি গণধর্ষিত হয়েছে? মেয়েটি কলেজ ক্যাম্পাসের বাইরে গেছিল কিছু আনতে একটি ছেলের সঙ্গেই, ছেলেটি তারপর চলে যায়, 5 জন অপহরণকারী ওরা মোবাইল কেড়ে নেয়। তো এই ঘটনা,
তো দেখলাম আমরা আরজি করের ক্ষেত্রেও তাই হচ্ছে, কিন্তু এবং সেটা কি আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার কিছু একটা ত্রুটির জন্য, যে একটা বিচার করতে গিয়ে দেখুন আজকে আমরা আরজি করের ঘটনাই বলি, মেন ব্যাপার থেকে তো আমরা সরে গেলাম, তারপরে আর্থিক তছরূপ এলো, তারপরে অনেক অনেক ঘটনা বেরিয়ে এলো, কিন্তু এখন আস্তে আস্তে প্রকৃত ঘটনাটাই আমরা ভুলে গেছি। হ্যাঁ, এবং এটা ধামাচাপা দেওয়া হলো সোজা কথা, ধামাচাপা দেওয়া হলো, কারণ কোনোভাবেই ওই সবাই উৎসবে ফেরো বলে উৎসবে পেরিয়ে দিয়ে দুটো উৎসব পেরিয়ে গেল, আজও কিন্তু সত্যিকার বিচার কিছু হলো না, আর হবে বলে তো আশা করাটাই মুশকিল। না, এর থেকে সুরাহা আমি যদি জিজ্ঞেস করি যে সমাজের এই ব্যাধির থেকে সুরাহা কি আছে? এর থেকে সুরাহা সত্যি কথা বলতে নিজেকে তৈরি করা ছাড়া আর তো আমি বলতে পারি না কিছু। তবে একা কি আর সবার সঙ্গে লড়াই করা যায়? যে চলে গেছে সে তো লড়াই করেছিল বলেই গেছে, লড়াই করতে চেয়েছিল, তাকে সেই সুযোগ তো আমাদের সমাজ দেবে না। যদি সুযোগ পাওয়া যায় যতটা পারবে সে লড়াই করে যাবে। তবে তার মৃত্যু হয়েছে ঠিক কথা, কিন্তু সত্যি সত্যি তো সে মরেনি, মরলে পরে কিন্তু এতটা প্রবল আন্দোলন হতে পারত। এবং আমি আমার লাইফে এবং আমরা পত্রিকা প্রথম আমরা কি করলাম, স্বপ্নের করিডোর থেকে পত্রিকা বার করেছিলাম আরজি করের ঘটনা নিয়ে, এবং সেই সময় আমাকে কলকাতা থেকে অনেকে সাড়া নিয়েছিল, এবং অনেকে আমাকে বলেছিল বয়স্ক লোকরা যে আমরা জীবিতকালে এত বড় আমরা দেখিনি এরকম আন্দোলন, যে এত বিদেশে পর্যন্ত ছড়িয়ে গেছিল সেই আন্দোলন, কিন্তু সেই আন্দোলনও তো মানুষ সীমিত হয়ে গেল, সীমিত করে দিল। জানি না, এখনো তো অনাগত কাল আছে, কোনো একদিন হয়তো আবার এটাকে নিয়ে আরো বড় আন্দোলন হতেই পারে, কারণ ইতিহাস যখন আমরা ঘাটি, ইতিহাসে তো এরকম অনেকবারই দেখেছি অনেক কিছু ধামাচাপা পড়ে গিয়েও আবার ফিরে এসেছে, এরকম তো ঘটে। সেই আশাটুকু নিয়ে আমরা বাঁচবো, আর কিছু করবার নেই। যদি পূর্ণদা একটা প্রশ্ন করেছে, আমাদের সঙ্গে হীরকদা রয়েছেন, সুমনা মুখার্জি রয়েছে, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। পূর্ণদা লিখেছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া নারী স্বাধীনতার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে? হ্যাঁ, অর্থনৈতিক স্বাধীনতাটা খুব দরকার, সেটা সম্বন্ধে আপনার কি মনে হয়? হ্যাঁ, দরকার তো অবশ্যই, অর্থনীতিটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় বটেই জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে, কিন্তু শুধু অর্থনীতিটাই সব নয়, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতাটাই একমাত্র স্বাধীনতা নয়। ওই যে বলেছি, মানসিকভাবে যদি সে স্বাধীন না হয়, তাহলে যতই তার টাকা থাকুক, যতই সে নিজে রোজগার করুক, কিচ্ছু লাভ হয় না। সে জীবনের পথে এগিয়ে চলতে কিন্তু বারবার বাধা পাবে, এবং সেই বাধাতে তাকে থমকে দাঁড়াতে হবে। সেটা যদি না করে সে যদি সেই তার অর্থনৈতিক স্বাধীনতাটার উপর ভিত্তি করে মানসিকভাবে এগিয়ে চলতে পারে অগ্রগতির দিকে, তবেই সেই অর্থনৈতিক স্বাধীনতাটার গুরুত্ব আছে, যেটা আমি অন্তত নিজের জীবন দিয়ে করেছি, কারণ আমাকে কখনো পরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়নি। সেই কারণেই হয়তো আমি আমার নিজের যেগুলো ভালো লেগেছে আমি করে যেতে পেরেছি। পারিবারিক নানান বাধা ছিল, নানান প্রতিকূলতা ছিল, যার জন্য দুঃখ হচ্ছে আমার জীবনে কোনোদিন পিএইচডি করা হলো না। দুর্গাপুরে পড়ে থেকে সেসব করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করে গেছি। কলকাতায় থাকলে হয়ে যেত, কিন্তু তখনকার কালে তো এত যাতায়াতের সুযোগ সুবিধা ছিল না, কিছু ছিল না। ছোট ছেলেকে মানুষ করতে গিয়ে কিন্তু কম্প্রোমাইজ করেছেন। আমার মা, আমি সেটাই দেখি, আগেকার দিনের আমার মা 32 বছর বয়সে বিধবা হয়েছিল, 5 ভাই বোনকে মানুষ করেছে, সবাইকে মানুষ করতে গিয়ে আমি মাকে জিজ্ঞেস করতাম যে তুমি বিয়ে করলে না কেন, তো হাসতো, তো বলতো তখনকার দিনে এই রিওয়াজটা মেনে নেওয়া হতো না, কিন্তু তারা নিজের জীবনটা কতটা স্যাক্রিফাইস করতো। কিন্তু বেশিরভাগ নারীকেই দেখবে যারা বিয়ে হয়ে গেলে সব যে ক্ষেত্রেই বড় প্রতিভাবান ছিল তার প্রতিভাটা চাপা পড়ে যায়। কিন্তু দিদি, আমার আরেকটি প্রশ্ন, যেটা আপনাকে আমি বলছি, একটু প্রশ্নটা আপনি অন্যরকম ভাবে নেবেন না, কিন্তু আজকের দিনে আমরা যেরকম সংবাদপত্রে দেখছি মেয়েদের যে অনেকে সন্তান থাকা চালেও চলে যাচ্ছে, এর সঙ্গে চলে যাচ্ছে ওটা, সেই যে এবং বিয়ে যেটা এখন খুব সমস্যা। আমাকে একজন উকিল সেদিনকে বলছিল যে আমাদের বেশিরভাগ কেসই এখন ডিভোর্স, কোনো বিয়েই টিকছে না। হ্যাঁ, তো এর কি কারণ আপনি মনে হয় যে নারী স্বাধীনতা কি এর কি কারণ? যেমন আপনি তো মনে করুন চাকরি করেছেন, কই আপনার ক্ষেত্রে তো কোনো বাধা হয়নি, যে মনে করুন বাধা অনেক ছিল, কিন্তু সেই বাধাকে কাটিয়ে এগিয়ে যেতে আমি পেরেছি জোর
কদমে, সেটা আমার সুবিধে। পারিবারিক দিক থেকে একেবারে বাধা ছিল না এটা বলা মুশকিল, কারণ ওই অ্যাডজাস্টমেন্ট, সবটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ওই অ্যাডজাস্টমেন্টের আগে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করতে হয়েছে। নিজের ক্যারিয়ারটা আমি ইচ্ছে করলে এর থেকে অনেক ভালো ক্যারিয়ার হয়তো হতো, করে তুলতে পারতাম যদি সেই সুযোগ পেতাম। তার জন্য কি আপনার আফসোস রয়েছে? না, সেরকম ভাবে আফসোস কিছু নেই, কারণ আমি একটা পিএইচডি ডিগ্রিটা পাইনি, এই আফসোসটা রয়েছে। কিন্তু আমি অন্তত আমার ছাত্রছাত্রীদের, আমার বেশিরভাগ ছাত্রছাত্রীরা পিএইচডি করা, এটা আমার সবচেয়ে বড়। এখন তো অনেক সুবিধা হয়েছে, বা যাই হোক সেই মানসিকতাটা তাদের আছে, তারা এই বয়সেও পিএইচডি করছে, আমি যেটা করতে পারিনি। না, আমার বক্তব্য যে আপনি প্রশ্নটা এড়িয়ে গেলেন যে এখনকার যে ডিভোর্সের যে ছেলে মেয়ের ডিভোর্সের প্রবণতাটা, ওই যে বললাম অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের অভাব। দুপক্ষকেই তো কিছুটা ছাড়তে হবে, কেউ ছাড়বো না, আমি আমার জেদ ছাড়বো না, আমি কেন করব, সব কথাতেই যদি এই প্রশ্নটা আসে তাহলে কোনোদিনই একসঙ্গে থাকা যায় না। এই তুমি বড় বড় ক্ষেত্রেই দেখো না, সুচিত্রা মিত্রের মতো লোকও ডিভোর্স করেছেন, চিন্তা করা যায়। অথচ বলছেন সে আমার খুব ভালো বন্ধু, ধ্রুব মিত্র তার নাকি সবচেয়ে বড় বন্ধু, অথচ ডিভোর্স করে তিনি কিন্তু আলাদা হলেন। কেন বলেন? ওই যে কম্প্রোমাইজ করতে পারবো না। তাই কম্প্রোমাইজটা যদি না করা যায়, বিখ্যাত মানুষদের খুব অসুবিধা, তারা সৃষ্টি নিয়ে এতটা মগ্ন যে সংসারের প্রতি টাইমটা দেওয়া, ওই আমাদের ক্ষেত্রেও সেটাই। হয়তো আমার যা ইয়ে ছিল, আমি যদি করতাম সেটা আরো অনেক দূর যেতে পারতাম, সেই চেষ্টা আমি কোনোদিন করিনি। সোজা কথা, আমি আমার ছাত্রছাত্রীদের নিয়েই কাটিয়েছি, কিন্তু তাদেরকে আমি চেষ্টা করেছি ভালো করে মানুষ করার, যে যতটা পেরেছি, আমার যতটা ক্ষমতা ছিল। তা না হলে বুঝতেই পারছো এই বইয়ের সম্পাদনাগুলো হতো না, এভাবে হতো না। এবং দুর্গাপুরের সাহিত্য ইতিহাসে আপনি নাম মনে রাখবেন না না, কিন্তু আমার সবচেয়ে বড় কথা ওই যে এক্সিবিশনের কাজগুলো, ওগুলো যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে। আমি ছবিগুলো নিয়ে আসিনি, ছবিগুলো নিয়ে আসলে বুঝতে পারতে কি ধরনের এক্সিবিশন আমি করিয়েছি। এবং তাহলে একটা মানসিক স্যাটিসফ্যাকশন আপনার রয়েছে। আজকাল অনেকেরই সেই শান্তিটা নেই, আমার কিছুই হলো না, কিছু তো হয়েছে, সেইটাই আমি জীবনে কিছুই হলো না বলে আমি আর আফসোস করি না। ওই জন্যই যেটুকু পেরেছি আমি করেছি। তবে ওই একটা ব্যাপার হচ্ছে, সংসারে পুরোপুরি মন দেওয়াটা হয় না, কারণ সাংসারিক যতটা কর্তব্য পালন করা দরকার একজনের পক্ষে, একজন বধূর পক্ষে, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। বাইরে চাকরি করতে গেলে নানান দিক থেকে নানান কথা শুনতেই হয়, ওগুলো কানে আসে, কিছুটা আসে কিছুটা আসে না, ইগনোর করতে হয়। এবং কতটা ইগনোর করব আমি, কতটা মান্যতা দেব, সেটা হচ্ছে নিজের উপর নির্ভর করে। সেই ব্যক্তিত্বটা যদি থাকে তাহলে মেনে নিতে সবাই বাধ্য হবে, তাতে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট না থাকলে ডিভোর্সের বিয়ে বেড়ে যাবেই, কিছু করবার নেই। এই জন্য আজকালকার ছেলে মেয়েদের মধ্যে সেই সহিষ্ণুতাটা অনেক কমে গেছে, এবং বেশিরভাগ মানুষেরই একটি ছেলে, এবং বাবা মেয়েরাও যায় না চায় তার মেয়েরা কাজ করবে, সেই সব সময়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ছেলে মেয়েদের শাসন করার ক্ষেত্রে, মানে মানুষ করার ক্ষেত্রে মা বাবারও ভূমিকা এখানে অনেকটা। তারা ওই ছেলে মেয়েকে, শুধু নিজের ছেলে মেয়েকে প্রায়োরিটি দেয়, কিন্তু অন্যেরও যে একটা গুরুত্ব আছে। আমার মেয়েটি যেমন গুরুত্বপূর্ণ, জামাইটিকেও সমান গুরুত্ব যদি আমি না দিই তাহলে অ্যাডজাস্টমেন্ট হবে না। আর ছেলেকে যদি গুরুত্ব দিই, বৌমাকে যদি গুরুত্ব না দিই, তাহলে অ্যাডজাস্টমেন্ট হবে না, তাহলে সেখানে সমস্যা হবেই। যেটা আমরা ফেস করেছি, বহু ক্ষেত্রে হয়েছে, পারিবারিক ক্ষেত্রে হয় না এটা তো বলবো না, অনেক সমস্যাই হয়েছে। কিন্তু সেগুলোকে গায়ে মেখে বসে থাকলে হবে না, চলবে না। সেগুলোকে ইগনোর করে যদি এগিয়ে যেতে পারি তাহলে অগ্রগতি হবে, তাহলে উন্নতি হবে, তাকে আমি মনে করবো খুব সফল জীবন। আর যাদের নয় তাদেরটা মনে করবো অসফল। আচ্ছা, তুমি মনে করো আশাপূর্ণা দেবীকে মনে করো, অশিক্ষিত, মানে অশিক্ষিত এই অর্থে যে লেখাপড়া কোনোদিন স্কুলে যাননি, ইয়ে করেনি, অথচ তার মতো শিক্ষিত মানুষ আছে, কত লিখে গেছে, এত লেখা, সবটা নিজের চরিত্র, নিজের জীবন থেকে লিখছেন।
এই যে আমি মানুষটাকে দেখেছিলাম, একদিনই দেখেছিলাম, খুব অল্প মানে 5-10 মিনিটের জন্য একটা অনুষ্ঠানে নেমন্তন্ন করতে গিয়েছিলাম। তখন অনেক বয়স তার, আমি জানতামই না যে ওখানে ওই গড়িয়াতের দিকেই ওনার বাড়ি। তা কি অপূর্ব মানুষ, মানে সাদা ধবধবে একটি থান পরা, এলেন সামনে। তা আমরা বললাম অনুষ্ঠানটা, না মা আমার তো বয়স হয়ে গেছে, আমি আর এখন এসব জায়গায় যেতে পারি না, আমাকে তোমরা মানে কিছু মানুষ থাকে জানেন তো, আমি দেখি কিছু মানুষ, আমি অনেক মানুষকে দেখি হয়তো প্রথাগত ডিগ্রি নেই, তারা এত স্যাটিসফাইড, তাদের কোনো অভিযোগ নেই, তারা অল্পতেই সন্তুষ্ট। তিনি তার বৌমাকে কতটা স্বাধীনতা দিয়েছেন, যদিও তিনি পেয়েছেন স্বামীর কাছ থেকে, এটা অস্বীকার করব না। কাদম্বিনী গাঙ্গুলিও কাদম্বিনী হতে পারতেন না যদি দ্বারকানাথের সহায়তা না পেতেন, কিন্তু তাতেও তো তাদের বাধা ছিল যে পুরুষরা নিশ্চয়ই সেই ভূমিকা আছে, যেমন একজন পুরুষের উত্থানের পিছনে একজন নারীর ভূমিকা, তেমনি একজন নারীর পেছনে পুরুষের ভূমিকা কিছু অবশ্যই থাকবে, কিন্তু তাকে তো আগে তার পথটা তৈরি করে নিতে হবে, তবে তো তার স্বামী যতই চেষ্টা করুন। তিনি তো আশাপূর্ণা দেবী যদি না লেখালেখি করতেন, তিনি তো তার স্বামী তো তাকে লেখিকা করে দিতে পারতেন না, এই লেখার কাজটা তো তাকে নিজেই করতে হয়েছে না। এই দিক থেকে বলবো যে যেমন তার পারিবারিক দিক থেকে মানে আছে, সহযোগিতার প্রয়োজনীয়তা আছে, তেমনি তার নিজের মানসিকভাবে এগিয়ে চলার চেষ্টাটা করতে হবে। সেই চেষ্টাটা করে যিনি এগিয়ে চলতে পারবেন তিনি সফল, যিনি পারবেন না হাল ছেড়ে বসে থাকবেন তিনি ব্যর্থ মনে করব। তা আমি কিছুটা এগিয়ে চলতে পেরেছি, চেষ্টা করেছি যতটা পেরেছি, তাতে আমার মনে হয় আমার নিজের জীবন মোটামুটি কেটে গেছে, এই নিয়ে আর খুব আক্ষেপ কিছু নেই। আমার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে আমার ছাত্রছাত্রীদের আমি যতটা পেরেছি মানুষ করেছি, এবং তাদের বেশিরভাগই পিএইচডি করে, এবং সবাই আজকে স্কুল কলেজে শিক্ষকতা করছে এবং বেশ সফল শিক্ষক হিসেবে সফলতা পেয়েছে। আর আমার নিজের ছেলেকেও আমি পিএইচডি করেছি, আমার নিজের ছেলে এখন একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে জয়েন করেছে। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এইটুকুই আমার প্রাপ্তি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে অনেকেই দেখছেন, অভিজিৎ দেখছেন আসানসোল থেকে, দুলালদা দেখছেন, কবিতার কলমের সম্পাদক সুমনা দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে রয়েছেন খুবই বিশিষ্ট একজন মানুষ, আমরা অনেক কথা শুনলাম, অনেক আলোচনা। আমার শেষ প্রশ্ন থাকবে, অনুষ্ঠানের শেষের দিকে পর্যায়ে চলে এসেছি দিদি, যে নতুন প্রজন্মের যারা ছাত্র বা শিক্ষকদের উদ্দেশ্যে আপনি বার্তা দেবেন, এবং আমাদের দুর্গাপুর শহরকে তো আপনি সেই 80 সাল থেকে দেখছেন, তার যে স্বপ্ন, আশা, ভবিষ্যৎ বা আগে যা দেখেছিলেন বা দুর্গাপুরের ভবিষ্যৎ কি, সেই সব নিয়ে কিছু বলে আজকে অনুষ্ঠান শেষ করব। আমি বার্তা দেব আর কি বলবো, যে সকলকে আমি একটা কথাই বলি, বরাবর বলে এসেছি আমার ছাত্রছাত্রীদের, সবাই যেন মানুষ হও। প্রকৃত মানুষ হওয়াটা খুব কমে গেছে আজকের যুগে। এই প্রকৃত মানুষের যত অভাব হচ্ছে, তত সমাজে দুর্নীতি, অবক্ষয় বেড়ে চলেছে। তাই প্রত্যেককে সবার আগে সে যত ভালো, হয়তো মানে ডিগ্রির দিক থেকে সে ভালো না হোক, বেশি সফলতা না পাক, মানুষ হিসাবে যেন সে সফল হয়, এটাই আমি বলবো। মোবাইল এসে যেন আরো আমাদের সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। বিশ্বায়ন করে বিশ্বায়নের মানে দাপটে আমরা নিজেদের ঐতিহ্য, নিজেদের সমস্ত কিছু ট্রেন থেকে শুরু করে রাস্তাঘাট কিছুতে মানুষ, ছোট ছোট ছেলেমেয়েরা খেলতে ভুলে গেছে। কি আমার ছেলেরা সারাক্ষণ খেলে বেড়াতো, খেলার জন্য অস্থির হয়ে যেত, এখন ছেলেদের খেলতেই দেখি না, সবাই ওই মোবাইলে গেম খেলছে, না হয় কার্টুন দেখছে, না হয় টিভি। এই দুটো টিভি আর মোবাইলের যুগে সব কিছু, আর ইন্টারনেট, সব কিছু তারা গুগল সার্চ করলেই নাকি পেয়ে যায়। বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, কিন্তু সত্যিকারের মানুষ হতে গেলে বই পড়ার তুলনা নেই, বই পড়ার বিকল্প নেই, এটা অস্বীকার মানে করার কোনো জায়গা নেই। বই পড়ে যে জ্ঞান লাভ হয়, সেই জ্ঞান শুধু গুগল ঘেটে হবে বলে আমার মনে হয় না। ফলে
ওদেরকে আমার তো বই আশেপাশে পড়তে না পারলেও বই আশেপাশে নিয়ে বিছানায় না ঘুমিয়ে আসবেন। আমাদের সারা বাড়িতে বই দিয়ে ভর্তি, আমার অন্য কিছু নেই, বাড়ি ভর্তি বই আছে কিছু, যদিও সব বই আমার পড়ে ওঠা হয়নি, হয় না, কিন্তু চেষ্টা করি যতটা পারি, সবসময় বই পড়ে যাচ্ছি। আমার সবাই বলবে আপনি রিটায়ার করে গেছেন এখনো কি বই পড়ছেন, এত পড়াশোনা করছি, তুমি চাকরি করছো, এখন তো একটু আনন্দ ফুর্তি করতে পারি, সারা পড়াশোনা লেখালেখি এসব। এতদিন তো শুধু ছাত্রদের পড়িয়েছি, নিজে তো পড়িনি, নিজের পড়াটা তো ভুলে গিয়েছিলাম। এখন যেটুকু পড়ছি নিজের তাগিদে পড়ছি, নিজের পড়াশোনা করছি, এইটাই হচ্ছে বড় কথা। কাজে বই পড়ার বিকল্প হবে না, তাই ছাত্রছাত্রীদেরকে বলবো অন্তত এই বই পড়ার অভ্যেসটা কিন্তু তোমরা নষ্ট করো না। গুগল ঘাটো, ইন্টারনেট ঘাটো, সব করো, কিন্তু সঙ্গে বই পড়ার হ্যাবিটটা রেখো, তাহলে নিশ্চয়ই নিজেদেরকে তৈরি করতে পারবে। আর দুর্গাপুরের বুকে এটাই বলবো, দুর্গাপুর এগিয়ে চলছে। আমি তো আজকে 42 বছর ধরে দুর্গাপুরকে দেখছি, তার অনেক পরিবর্তন দেখলাম, পরিবর্তন আসবেই, তবে কতটা ভালো কতটা মন্দ সেটা পরের যুগ বিচার করবে। অনেকটাই ভালো হয়েছে, কিন্তু সবটাই যে ভালো তা বলবো না। ওই যে কিছু কিছু অবনতি, কিছু কিছু অবক্ষয়, এগুলো তো এসেছে, এগুলো তো কলেজে বসেও দেখেছি, সবাইকে দেখছি। শহর অনেক ঝকঝকে স্মার্ট হয়েছে আগের থেকে। হ্যাঁ, সেইটাই বলছি, আপাত দৃষ্টিতে স্মার্ট, আপাত দৃষ্টিতে ঝকঝকে, এগুলো তো হয়েইছে, কিন্তু সত্যি সত্যি যদি সেই এটা না থাকে, এই যে যেটা বলছো ঘটনাটা ঘটেছে, এগুলো তো ঘটতো না যদি সত্যি সত্যি দুর্গাপুরের উন্নতিটা হতো, সর্বাঙ্গীন উন্নতি হলে এই অবক্ষয়টা তো ঘটতো না। কাজে এই অবক্ষয়গুলোকে যতক্ষণ না আমরা কাটাতে পারছি, ততক্ষণ পুরোপুরি উন্নতি হয়েছে বলে আমি মানতে পারি না, আমার মানতে অসুবিধা হয়, এইটুকুই বলার। খুব সুন্দর বললেন। সুমনা মুখার্জি লিখছেন, আলোচনা খুব ভালো লাগলো, শ্রদ্ধা জানাই। হ্যাঁ, আজকে অনেক আলোচনা করলেন দিদি, অনেক ভালো থাকুন আপনি, আমরা খুব সম্মানিত বোধ করলাম আপনাকে পেয়ে। আমাদের পত্রিকার তরফ থেকে আমি অনেকদিন ধরেই বলছিলাম ম্যামকে আসার জন্য, যে সময় করে পারছিলেন না উনি আসতে। তো যাই হোক, খুব অনুষ্ঠান এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন সবাই দিদি। আপনি হ্যাঁ, শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই, ভালো থাকবেন সবাই। আমার বলা কতটুকু আপনাদের ভালো লেগেছে জানি না, যতটুকু পারলাম আমি বললাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম, সবটাই আমার নিজস্ব মতামত। এতে যদি কাউকে কোনো দুঃখ আঘাত দিয়ে থাকি, কেউ কিছু মনে করবেন না। খুব ভালো আলোচনা হয়েছে, খুব ভালো থাকবেন দিদি। আবার পরে কোনো এক সময় আবার দেখা হবে আমাদের। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি।